ভালোবাসি তোকে পর্ব 41। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখ সরু হয়ে আসে, ভুরুচোরার মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে, চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবেই মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। এইভাবেই বন্যা রিজেক্ট করে দেবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে, কিন্তু না। মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল। নিচের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরে শান্ত থাকলেও তার মনে ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটো ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বেই তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যে ফিরে আসছে। চোখে এখনো সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও মুখবিবরে আটকে রাখা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গুলুমুলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে গিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সে সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ যে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে সেদিকে মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তে আটকে ওঠে মেঘের হাত চেপে ধরে। শেষ। তানভীরের গরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব। চোখে চোখে ইশারায় কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউডস্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলার কল দিয়েছে। তানভীরের গুরুতর কণ্ঠের জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার অমনি তানভীর লাউডস্পিকারে অফ করে এক হাতে ফোন কানে ধরেছে। দু একটা কথার জবাব দিল কিনা তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো খনি? আবির উত্তর শুনে গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাই করল। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পড়েছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বর্ণাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীরও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে,
তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অবিরাম প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রযুগল কুঁচকে আসে। সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় বোকা পাইছো? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করবো না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এই সব কিছু চিকিৎসা ভাবেই করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্টে এসে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করল, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোন মহিষীর কপাল যে পড়বে আল্লাহ ভালো জানেন। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলছে, আমার ভাই যতটা রাগী তার থেকে অনেক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমার একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠান্ডা স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মার খেয়েছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তান চলে আসছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করেও 4-5 বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোড়াজড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দরী নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখছে তানভীর, কিন্তু কখনো ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরেতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটার লজ্জায় নুইয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলে বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়, যেই ছটফটানিকে বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত। এই সুযোগে তানভীর মুগ্ধ আঁখিতে বন্যাকে দেখেই যাচ্ছে। আচমকা তানভীরের দু ঠোঁটের এক কোণ কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুকের টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়। সেই সাথে হৃৎস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে।
তানভীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমিই দিয়ে আসবো। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা? তানভীর গাড়ির চাবির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ির স্টার্ট দিল তানভীর। কিছু দূর যাওয়ার পর থেকেই তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘার বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান একবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই তানভীর আবির অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দু হাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজায় গেছে। পাখনা দুটো আজই পুরাই দিতাম। ওই ছেলে বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা ছেড়ে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বস, আমি এখানে বসতে আসি। তুমি মারবার জন্য নিষেধ কেন করেছ? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিয়েকে ডাকলো। পিয়ে আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শুনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি যাও, ফুলের মালা নিয়ে আইসো। আর হ্যাঁ, অবশ্যই যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে, কাগজ ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া বলে পিয়ে চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকাচ্ছে। পিয়ে বের হতেই তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দুই ভাইয়ের দুরকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবেই শান্ত হয়। আর পরিবার বা প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো, মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ের জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মায়ের দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচুর চিল্লায়, যা মুখে আসে তাই বলে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে, বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে দেবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীরের রাগ উঠছে মূলত তামিমের ওপর। এই রাগ আরো 2-3 মাস আগে থেকে। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেয়েরে হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব। ছেলেকে কিছু বলতেও নিষেধ করেছে। এর আগেই তানভীর উল্টোপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হঠাৎ করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভ্রুকুচকে বলে, কাজটা শেষ করতে তো দিতি। তানভীরের রাগ 3 গুণ বেড়ে গেছে। হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না,
তুমি আমার বিষয় সমাধান করে তারপর যা ইচ্ছে করবা। এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকায় সেই ঘটনার কিছুই শুনেনি। দুই একজন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানভীরের কথা জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করেছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন। কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের উপর থেকে একটা কাঠের বাক্স দিলে ছুঁড়ে মারে আর চিৎকার করে বললে, কিছু ঠিক নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বাক্সটা দেয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢুকে। তৎক্ষণাৎ না সরলে বাক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আটকে উঠে বলে, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধু দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পিটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরেছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ, ছেলে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল। কথা তো বলতে পারেইনি, উল্টে হাত পা ভাঙলো। অথচ 3 মাস হলো বোনরা দুটো ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, এদিকে তার কোনো হুঁশ নেই। এ কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘটতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষ করে চলে যায়, এমনিতে তো কোনো কথাই বলে না, কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ের এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, তার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি। সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভ্রু কুঁচকে আসে। দু ভ্রুর মাঝে কয়েক স্তর ভাঁজ করে গুরুগম্ভীর কণ্ঠে বলে, কি সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলেছি? তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করতেছ। কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করোনি। একটা সময় পর্যন্ত যেই আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সেই এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণের আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা সম্পূর্ণ করার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেঘ। এই তল্লাটের লক্ষ কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহচ্ছন্নতা ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে আর সারা জীবন পাশে থেকে এই আবিরের ওপর তার কর্তৃত্ব থাকবে। এক আবিরের প্রাণ এক মেঘেতে নিবন্ধ। যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনো সহ্য করতে পারি না। সে যদি সাজাদুল খান আবিরও হয়, তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পারছে, তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসেবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী।
ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি, শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায়ই 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলেছি যতক্ষণই সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না? যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলেই আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। যার হাসিতে আবির বাঁচে তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে? কি হয়েছে? মায়েশাপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করেই ওকে নিয়ে আসছিলাম, যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা ঢোকাতে না পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলেছিলাম। তোর বোনের হাতের মেহেন্দি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেন্দি মোছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি। বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাও ভেবেছিলাম ওকে বোঝাবো, ওর আচরণে কথা বলতেই ইচ্ছে হয়নি। তারপর আরেকদিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসছে, যেখানে তামিম আর মিনহাজের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে? একবার ভাবার প্রয়োজন বোধ করেনি? ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে আসছিল, আমি এক প্রকার রাগেই কথা বলছিলাম। এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজ আরো খারাপ হয়েছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুরবাড়ির সুখের কথা বলছিলেন তা সহ্য করতে পারিনি, তাই চলে আসছিলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গোছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নেব, কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিচ্ছে। কল ব্যাক করতে শুনি কান্না করতেছে। কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গেছে। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে। দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডের 14টা বাজাতে? তাহলে কার দোষ? আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নেই? বিয়ের দিন তো তুই সামনেই ছিলি, যা যা ঘটেছে সবটাই তোর সচক্ষে দেখা। এখন মালার যদি লজ্জা না থাকে তো আমি কি করব? মালা কেন কল দিচ্ছিল জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলেছো তা সত্যি কিনা দেখি। মানে তুইও কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না। আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে। একটু এদিক সেদিক পায় তাহলে বোনকে দিব না। আবির ফোন বের করে তানভীরের সামনে টিপলে রেখে রাগী স্বরে বলল, নে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই, বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ, একটা ফাইল ছাড়া যা দেখার দেখ। তানভীর ঠান্ডার স্বরে বলল, কেন, কি আছে ওই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায়ী না। তানভীর 1 মিনিটেই ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বোনের সাথে কথা বলো। আবির ফোন টেনে তাকাতেই নাম ভেসে উঠেছে হৃদয় হরণে। কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। এভাবে মেয়েকে কল দেওয়ায় খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল, কি করছিস? মেঘের রাগান্বিত কণ্ঠের জবাব, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খাইছিস? ভাইয়া ট্রিট দিয়েছে জানেন না? জানি, তাহলে জিজ্ঞেস করছেন কেন? এমনি।
কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখছিস, এই জন্যই কথা বলি না। ও যে ছেলের সাথে মিশছে, ঘুরছে, সেদিকে সমস্যা নেই। আমায় কেন মালা কল দিয়েছে এই জিতে এখনো এমন করতেছে। এই হলো মেয়ে জাতি। নিজের বেলায় 16 আনা 16 আনাই লাগবে, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর আবির দুজনেই সশব্দে হাসছে। দুই ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দুই ভাই রাগারাগি করবে, একটু পরেই মিলে যাবে, এটা পুরনো ঘটনা। অনেকক্ষণ আগেই কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটাও রাকিবকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশেই রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখন অনেকটাই শান্ত। সে আপন কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন আসছিলি বলতো? তামিমকে মারতে দিইনি তার জন্য? অথচ 1 ঘন্টা যাবত তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠেছে মানে চিল্লাতেই হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখনই মাটিতে পুঁতে রেখে আসবো। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরো ঘটনাই জানি। তুই যা বলছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট। তোর বোন জেদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি। কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না, এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, তাহলে উনি মুখের ওপর রিজেক্ট করতে পারতো না। সময় নিত, ভাবতো, পরে এনিয়ে বেনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পিটালি। এতে আর কিছু হোক বা না হোক, বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে। তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরো বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনেও অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরো নষ্ট হবে। আমি চাই না তুই একই ধাক্কা দুবার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবুও কষ্টটা তুই বেশি পাইছিস। এত বছর পর নতুন করে কারো প্রতি ইমোশন আসছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্তত পক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনকে খুশি দেখতে চাই। ভুলে যাস না, আমরা সবাই এক মায়ের বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে, আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব। এই ছিল আমিত্ব ভালোবাসি তোকে পর্ব 41। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আমার বলা আমিত্ব ভালোবাসি তোকে এই পর্বগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন। কমেন্ট করে বলবেন আপনার কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। একাকী মন আজ নীরবে, বিবাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজি ঠিকানা, আকাশে মেঘ মানে বুঝছো না। আমিত্ব ভালোবাসি তোকে পর্ব 42। প্লিজ ভাইয়া, এভাবে বলো না, কারো কিছু হবে না ইনশাআল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তি খাতা যে এখনো শূন্য। জীবনে সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার, সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখেই বিষম খেল। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকমে একটুখানি পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরাই বেকুব হয়ে গেছে।
আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানভীর মজা করছিল। আবির যে এমন কথা বলবে এটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টার স্বরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেনটেন করেই, আমি বরং উল্টোটা করলাম। শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচু সেই নিয়েও আলাপচারিতা চলল। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক না ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এক কথায় কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরও একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টোপাল্টা আচরণ করিস সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। প্রয়োজন অপ্রয়োজনে একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফোরাচ্ছে না। এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল। দুই ভাই ফুপ্পির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যত ব্যস্তই থাকুক না কেন, সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও ফুপ্পির সাথে দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনও দেশে ফেরেনি, তবুও জান্নাতের একাই দুবাড়িতেই যাতায়াত করতে হয়। একদিকে রাকিবদের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত সবারই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করল, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবো নে, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবিরের ভারী কণ্ঠের জবাব, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল, পরক্ষণেই নিচের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি আসছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে, মেঘাপু চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু বলেই আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির ওপর থেকে সেটা দেখে নিচেও রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনোদিন খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না, আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ কয়েকদিন যাবত। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সেই রাগ এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাও হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখেছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জিতেই মেঘ এমন আচরণ করছে। 9:30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করল, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো। কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি? নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরও 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে, এমনকি তানভীরের আইডি ঘুরেও দেখেছে।
বন্যা ইচ্ছে করেই অ্যাকসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সব কিছুতেই নজরদারি করবে, এই ভয়েই অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এইভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। কল রিসিভ করতেও বন্যার এখন হাত কাঁপছে। ভয়ে ভয়ে রিসিভ করেছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছ কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা, রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। বলুন। আই এম সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারেই উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। বন্যার অক্ষি চুগল প্রশস্ত হয়ে গেছে। হাঁ হয়ে রুমের দেয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলেছে, এটাও ভাবা যায়? ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়েও দুজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে, তেমনি তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে। তবে আজকে সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। বন্যা, জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। মেঘ, তোকে আগেই বলেছি, আমার ভাইয়ের মতো মানুষ হয় না। রাগী হলেও মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তা খুঁজছি। মেঘ, ও মা, কেন? বন্যা, এক একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাসের মানে বোঝা তো বহু দূরের বিষয়। মেঘ, এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলেদের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। আগামাথা কিছুই বুঝি না। বন্যা, আবির ভাইটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না, রেগেছিল, কতবার ফোনে কথা বলতে উঠে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজেই ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকঠাক করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার বলা কথাটাই ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিব ভাইয়ের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত আসছে। দরজা ভেতর থেকে লাগানো, রুমে কম সাউন্ডে গান বাজতেছে। একাকী মন আজ নীরবে, বিবাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো না। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। কিছু ভেবে দু কদম পিছিয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না। মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করে, কে? আমি। দরজাটা খুলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার।
তানভীর ঢোক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয়ই মেঘকে কিছু বলেছে, আর তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎই গুরুগম্ভীর স্বরে প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলে কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শোনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ বলো? কে তোমায় কি বলেছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে। দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি কারোর সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এসব গান শুনতেছ? মাথা নষ্ট হয়েছে তোর। আমি কাউকে মিস করে এসব গান শুনছি না, আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি। তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনোদিন তোমায় যেন ছ্যাঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে। শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতো করতেছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে নেবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে সরু কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুলুক করে কোনো মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বইল, আমি দুবনে। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবী নিয়ে যাব। সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালেই দিবা, তাহলে ওই মেয়েরা জীবনে বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখ রাগে জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে ওঠে, আলী আহমেদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না? তাদের মধ্যে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি, আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দেব তাদের লক্ষ্মী মেঘ কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে 1 কাপ কফি করে নিয়ে আয়, তারপর ভেবে দেখব। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পর যার সাথে কথা বলেন তাকে বলতে পারেন না? আবির কোমল কণ্ঠে বলে, পারি না বললে কিভাবে হবে? শিখতে হবে তো। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পোড়ায়েন না আবার। আবির তানভীরের সাথে 2 মিনিটের কথা বলে দ্রুত নিচে আসছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা, আমি করতেছি। আপনি যদি করবেন তবে আমায় পাঠিয়েছিলেন কেন? তোরে কিছু বললে তো ভয় লাগে, যদি হাত পা পুড়াইয়া ফেলিস তাহলে তো জীবনের মতো আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করিনি, ডিলিট কি করব? মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি হেসে শুধালো, রাগ করছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো চাই না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলে, আমার রাগে কার কি চাই আসে? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভেঙচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলে, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। কারোর সাথেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। মেঘ রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডেকে বলে, ভেবে দেখিস,
রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পেছন ফিরে তাকায়নি, বিড়বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিসও 3 দিনের ছুটি, কিন্তু দুই ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1 থেকে 1.5 ঘন্টা মেঘকে বুঝিয়েছে, রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদি মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি খুবই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু আধটু প্রেমানুভূতি চাকলেও তানভীরের কথা মনে পড়তেই সব কিছু ভুলে যায়। তানভীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয়। মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যিই কিছু থেকে থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে। এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বোঝাতে ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবার বেরিয়ে পড়েছে। আলী আহমেদ খান আর মুজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন। সেই সকালে আবির আর তানভীর বেরিয়েছিল। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারা দিনেও ফেরেনি। বিষয়টা দুই ভাইয়েরই নজরে পড়েছে। আবিরের আম্মুকেও জিজ্ঞেস করেছে, উনিও জানেন না। সারাদিনে আবিরের সাথে কথাও হয়নি। আলী আহমেদ খান নিচেও 2বার কল দিয়েছেন, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজও ঠিকঠাক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাহিরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির চা করত, সব আব্বু আর চাচ্চুকে জানিয়ে করত। বাহিরে থাকাকালীনও রেগুলার আব্বু আর চাচ্চুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছর ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছেন না আবিরের আব্বু। প্রায় দুই ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পান না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে। একটা বক্স হাতে দিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে। মেঘ জামা প্রিন্ট করছিল। হঠাৎ পেছন ঘুরতে আবিরকে দেখে আটকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হাঁ কর। কিসের মিষ্টি? হাঁ করতে বলছি। ভারী কণ্ঠ শুনে মেঘ হাঁ করে মিষ্টিটা মুখে নিল। আবির দ্বিতীয় মিষ্টিটা 2 আঙুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা মানতি তাহলে আজকে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এ বিষয়ে তোকে আপাতত আর কিছুই বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বাক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করাবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো 2-1 বার রং করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খানের কড়া নির্দেশ ছিল। আবিরের রুমে কোনো রকমের কাজ করানো যাবে না। আবির ফিরেছে কয়েকদিন, তবুও রং করায়নি। মায়ের অনুমতি নিয়ে এই রুমে কাজ করাচ্ছে। পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হচ্ছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলা মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে আসছে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলার অবস্থা নেই। দেয়ালে সাদা রং করা হচ্ছে, এরপর অন্য রং দেয়া হবে। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকল, আবির ভাই। আমি কিন্তু আপনার রুমের দেয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক সেদিক তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বলল, তুই চাইলে ওই দেয়ালে তোর লতাপাতা ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী স্বরে বলল, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শিখেছে, তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাবে। আবির ভাই চান বা না চান, সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে করে। সেই অপরাধবোধ নিয়েই এসেছিল। কিন্তু আবির একটা দেয়ালে রং করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্তিকর কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি ডেকে আনছিলাম তোকে? যা এখান থেকে। আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে।
রুমে কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এমনভাবে কথা বলায় মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আপনার রুমে আসছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায় আরেক হাত সদ্য রং করা দেয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পেছন ফিরে তাকিয়েছে। আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। একটা জলজ্যান্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল, অথচ তার ধরার কোনো চেষ্টা নেই। ঠিক আছে কিনা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করছেন না। এমন আবির ভাইকে মেঘ কখনো চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই রুমের সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজর পড়ে দরজার পাশের দেওয়ালের দিকে। মেঘের হাতের চাপে দেয়ালে স্পষ্ট ছাপ পড়ে গেছে। ছেলেটা রং নিয়ে এগিয়ে আস্তে আস্তে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে বলে, সাবধান, এই ছাপের উপর যেন রং না করে। ভাই এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধহয় ভুল দেওয়ালে লেগে গেছে, এখনো ভেজা আছে, রং দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি হেসে বলে, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছে করেই করিয়েছি। এই রুমটা যার তার স্মৃতি তো আঁকতেই হবে। মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল। আর আবিরের পায়ের সঙ্গে হোঁচট খেয়েই মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন কেন? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুমে তালা দেওয়া থাকে। রুমে তালা দেখে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হয়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ অকস্মাৎ বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? মানে, কি বলছিস? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আবির রুম তালা দিয়ে রাখে? হ্যাঁ, বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আইসো। আচমকা মাথায় গাঁটটা খাওয়ায় মেঘ উফ করে পেছন দিকে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, রুমে তালা দিয়ে রাখছি বলে আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলল, আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলে, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সেগুলো যেন নষ্ট না করতে পারিস, তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশিই হচ্ছে। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির 1 কাপ কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে। ল্যাপটপে কাজ করছিল। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎ নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবিরের সেদিকে কোনো নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। মেঘ 3টা সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে কোনো রকমে শিওর হলো কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হতে 2 সেকেন্ড সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি বলে এই মালা আপু। মেঘ রাগে গজগজ করে নিচের রুমে চলে গেছে, কিন্তু রুমেও স্থির হতে পারছে না। একবার রুমের বেলকনিতে যাচ্ছে,
একবার শুইতেছে, রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে চলে যাচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না। একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে। রান্নাঘরেও কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকেছে। মালা আপুর নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসছে। মেঘ মেসেজে চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবির ভাইয়ের ফোন দেখছে। এই ভয়ে হাত কাঁপছে। আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের ওপরে হঠাৎই আবিরের দেওয়া একটা মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100 মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগ নেই। এখনো পর্যন্ত কাউকে বলিনি, তোকেই প্রথম বলছি। আমি বিবাহিত। বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি, বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিস? মেঘ ঢোক গিলছে। কান্না যেন ভেতর থেকে উপরে পড়তে চাইছে। অবিরত হেঁচিয়ে উঠছে। কাঁদো কাঁদো কণ্ঠে শুধালো, আবির ভাই আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে আসছি, কিছুদিন পর চলে যাব। হয়েছে শান্তি? আবারও প্রশ্ন করে, আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে। এখন যা এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘের হেঁচকি থেমে গেছে। সেই থেকে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। আঁখি চড়াই পানি টইটুম্বর হয়ে আছে, শুধু উপতে পড়ার অপেক্ষা। মেঘ তৃতীয়বারের মতো বলে, আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে এক থাপ্পড় দেব। 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি। যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে। এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখে পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবারও ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে। ছটফট করতে করতে রাত তার পার করছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কোনো মনে হালকা নাস্তা করেই ভার্সিটিতে চলে গেছে। এই বাড়িটাতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে। ক্লাসেও বিরক্ত লাগছিল, তাই মাঠে ছিল। মিনহাজ, তামিম, মিষ্টি, সানায়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনও নানু বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘের চোখ মুখ ফোলা দেখে মিনহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোড়াজড়িতে মেঘ শেষমেশ বলেছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া, মিষ্টি দুজনে আর্তনাদ করে ওঠে। মিনহাজ মনে মনে খুব খুশি হয়েছে। এ যেন মেঘনা চাইতেই চল। ওদের জোড়াজড়িতেই মেঘ কয়েকদিন ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের মধ্যে মিষ্টি খুব তেড়া। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরও তুই ওই বাড়িতে আছিস কেন? আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই যে তোর এত কষ্ট, খারাপ লাগা, কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো, ফিরবো, আড্ডা দেবো, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে গেছে। তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না।
কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘন্টাখানেক বুঝিয়েছে। তাদের সব কথার মূল কথা যেন মেঘ বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিনহাজের জন্য বেশ সুবিধা হবে, তাই মিনহাজ আরও বেশি উৎসাহ নিচ্ছে। শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে যে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমতো অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে যে সত্যি হোস্টেলে চলে যাবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে গেছে। এই ছিল আমিত্ব ভালোবাসি তোকে পর্ব 42। আমিত্ব ভালোবাসি তোকে পর্বগুলো আমার কণ্ঠে শুনতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। লাইক করবেন, কমেন্ট করে বলবেন আপনার কেমন লেগেছে এই আমিত্ব ভালোবাসি তোকে পর্বগুলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।